একটি নাগ বলল, যতই শত্রুতা হোক না কেন এই চারজনকে কখনোই ঘর থেকে বার করতে নেই। বন্ধুরা, আজ আমরা শুনতে চলেছি এক নাগ এবং একটি বৃদ্ধা মহিলার কাহিনী। এই কাহিনীটি যদি তোমরা ভালোভাবে শুনে নাও তাহলে ভবিষ্যতে অনেক ভুল করার থেকে বেঁচে যাবে। যেই সকল ভুলগুলো যদি তোমরা করো তাহলে অনেক বড় পাপের ভাগীদারি হয়ে যেতে পারো। এর সঙ্গে সঙ্গে এই গল্প থেকে আরও শিখব যে মানুষ দরিদ্রতায় কি কি ভুল করে ফেলে, যেই ভুলগুলো করার জন্যে সে সর্বদাই গরিব অবস্থাতেই থেকে যায়। বলা হয় জীবনে কোন কথা কখন কাজে লেগে যায় কিছুই বলা যায় না। বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো যে ঘর পরিবারের মহিলারা অধিকাংশ সময় লড়াই ঝগড়াতেই লেগে থাকে। কোনো না কোনো বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে লড়তেই থাকে। যদি কারোর বড় পরিবার হয় তাহলে তো তাদের মধ্যে মহাভারত শেষই হতে চায় না। কখনো কখনো তো ছোট ছোট বিষয় নিয়ে তৈরি হওয়া ঝগড়া এত বড় আকার ধারণ করে যে ব্যক্তি তাতে জড়িয়ে পেঁচিয়ে শেষ হয়ে যায়। ঘর পরিবারে যে ঝগড়াঝাটি হয় তাতে পরিবারের পুরুষদেরও অনেক ক্ষতি হয়। তাদের ব্যবসায় অবনতির শিকার হতে হয়, চাকরিতে উন্নতি হতে চায় না। ঝগড়া ছোট হোক অথবা বড়, এতে ধন সম্পত্তি শারীরিক ক্ষতি তো সহ্য করতেই হয়। কারণ বন্ধুরা, এটা বলা হয় যে ঘর পরিবারের মহিলারা নিজেদের মধ্যে ঝগড়া করে, নিজেদের মধ্যে কলহের সৃষ্টি করে, সেই ঘরে সুখ শান্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। অর্থাৎ সেই গৃহে উন্নতি সমাপ্ত হয়, উন্নতি মোটে হতেই চায় না। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে একটি বৃদ্ধা মহিলা বাস করতেন। তার স্বামী বহুকাল আগে মারা গেছিলেন। সেই বৃদ্ধা মহিলার 2 ছেলে ছিল। মোট কথা তারা 3 জনে মিলে একসঙ্গে থাকতো। তাদের সামান্য জমি ছিল, তাতেই তারা ফসল ফলাতো। সেই বৃদ্ধা মহিলার যে ছেলে 2 ছিল তারা খুবই কর্মঠ ছিল। ওই সামান্য জমিতেই তাদের মোটামুটিভাবে চলে যাচ্ছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। তার ছেলেরা জোয়ান হয়ে গেল। তখন সঠিক সময়ে সে বৃদ্ধা মহিলা তার ছেলেদের বিয়ে দিয়ে দিল। কিছুদিন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক ছিল। নিজেদের মধ্যে খুবই প্রেমপূর্বক ব্যবহার করত তারা। কিন্তু সময় যত কাটতে লাগলো 2 বৌমার মধ্যে ঝগড়াঝাটি বাড়তে শুরু করলো। কোনো না কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বড় বউ সব সময় ছোট বউকে বলতো, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, ওতে কেন হাত দিচ্ছ, এটা এইভাবে কেন রাখছো, এই সমস্ত কিছু ছোটখাটো বিষয়ে তার উপর হামলা করত, তাকে উল্টো পাল্টা কথা বলতো। এইভাবেই কখনো যদি ছোট বউ সুযোগ পেয়ে যেত তাহলে সেও বড় বউকে ছাড়তো না। সবসময় ছোট বউ সুযোগের সন্ধান করত যে কখন বড় বউ কোনো ভুল করবে আর সে তাকে টুকবে। যখনই বড় বউর হাত দিয়ে কোনো ভুল হতো ও বলে উঠতো, তুই এটা করিসনি, তোর হাত দিয়ে এটা ভেঙে গেছে, কাজটা এইভাবে কেন করেছিস, এই সমস্ত কিছু। কখনো কখনো সে বলতো, তুই তোর ভাগের কাজটা কর, আমি আমার ভাগের কাজটা করছি। কখনো বলতো, তুই সারা দিন আরাম করে বিছানায় পড়ে থাকিস আর আমি কাজ করে করে মরে যাচ্ছি। এই সমস্ত কথা নিয়ে ছোট বউ বড় বউর সঙ্গে ঝগড়া করত। এইভাবে তাদের প্রতিদিনের কাজ হয়ে গেছিল যে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর একে অপরের সঙ্গে ঝগড়া করা। এখন বৃদ্ধাও তাদের 2 জনের ঝগড়া দেখতে দেখতে নিরাশ হয়ে গেছিল। বৃদ্ধা তখন তার ছেলেদেরকে বোঝালো এবং তার ছেলেরাও তার স্ত্রীদেরকে বোঝালেন যে এইভাবে ঝগড়া করা মোটেই ভালো নয়, সংসারের উন্নতি এতে কখনোই হয় না। কিন্তু সেই স্ত্রীরা কোনো কথাই বুঝতে চাইল না। তখন বৃদ্ধা মহিলা ভাবতে লাগলেন যে আগে আমরা 3 জন ছিলাম, ওই ছোট একটি জমির উপর নির্ভর করে আমাদের মোটামুটিভাবে ভালোই চলে যাচ্ছিল, কিন্তু এখন আমরা 5 জন হয়েছি। ওই ছোট জমির দ্বারা আমাদের ঘরের খরচা পূরণ হচ্ছে না, হয়তো এর জন্যেই এদের মধ্যে এত লড়াই হয়। তখন সে বৃদ্ধা মহিলা তার 2 ছেলেকে বলল, এক কাজ করো, তোমরা 2 জনে বিদেশ চলে যাও এবং সেখানে গিয়ে কিছু কাজ করে পয়সা উপার্জন করো। হয়তো অর্থের অভাবেই আমাদের সংসারে এত অশান্তি,
অর্থ যদি আসে তবে হয়তো এই অশান্তি শেষ হয়ে যাবে। কারণ যখন ঘরে পয়সা আসবে তখন দরকারগুলো পূরণ করা যাবে। যখন তাদের মনের ইচ্ছা পূরণ হবে, তারা যখন যেটা চাইবে সেটা পাবে, তখন হয়তো তারা একে অপরের সঙ্গে এভাবে ঝগড়া করা বন্ধ করে দেবে। কারণ বলা হয় ঘরের লড়াই ঝগড়া হওয়ার একটি কারণ ধন সম্পত্তির অভাবও হয়ে থাকে। যখন মানুষের কাছে অর্থ থাকে না, তাদের প্রতিদিনের দরকার পূরণ করাও কষ্টকর হয়ে যায়, তখন পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। দ্বিতীয় কারণ হলো, মানুষ যদি অধিকাংশ সময় খালি বসে থাকে তখন তার মাথায় ভুলভাল চিন্তাই আসে, আর তখন সে কারোর সঙ্গে লড়াই ঝগড়া করেই শান্ত হয়। তৃতীয় কারণ হলো চালাকি, অর্থাৎ শেয়ানা হওয়া। যখন মানুষ দায়িত্ব থেকে পালাতে চায়, নিজের ভাগের কাজ করতে চায় না, পায়ের উপর পা তুলে বসে শুধু খেতে পছন্দ করে, তখন স্বাভাবিকভাবেই সেই গৃহে লড়াই তো হবেই। চতুর্থ কারণ হলো হিংসা। মানুষ যখন অপর ব্যক্তিকে উন্নতি করতে দেখে কিন্তু নিজের উন্নতি তার চোখে পড়ে না, সে নিজে উন্নতি করতে পারে না, তখন মানুষের হিংসে হয়। আর এই হিংসের বশবর্তী হয়েই মানুষ ঝগড়া করে। আর যে সকল ব্যক্তিরা সর্বদা লড়াই ঝগড়া এবং নিন্দা কর্মে নিজেদেরকে লিপ্ত রাখে, তারা সর্বদা গরিবই থাকে। বন্ধুরা, সেই বৃদ্ধা মহিলার দুই ছেলে তার কথা শুনল। তারা নিজেদের বউকে ভালো করে বোঝানোর পর বিদেশে চলে গেল। তারা যাওয়ার আগে নিজেদের স্ত্রীদেরকে ভালো করে বোঝালো, আমরা যখন থাকবো না আমার মায়ের খেয়াল রাখবে, তার কথা শুনবে, তাকে সম্মান করবে। কিন্তু বন্ধুরা, ওই ছোট জা আর বড় জায়ের লড়াই শান্তই হচ্ছিল না। বৃদ্ধা মহিলা তখন তার বড় বৌমাকে বলল, দেখো বাবা, তুমি তো বড়, আর তোমার স্বামী বিদেশে অর্থ উপার্জন করতে গেছেন। তোমার এইভাবে লড়াই ঝগড়া করে সংসারে অশান্তি করার শোভা পায় না। ও তো তোমার থেকে ছোট, তাই ওর কিছু কিছু কথা তুমি সহ্য তো করে নিতে পারো। কারণ বলা হয় যারা বড় তারা সবসময় ক্ষমা করে, ছোটরা বেশিরভাগ সময় উৎপাতই করে থাকে। এর অর্থ হলো, যারা ছোট তারা যদি কোনো ভুল করে তাদেরকে ক্ষমা করো, তাদেরকে বোঝাও, কারণ তুমি বড়। আর যারা বড় হয় তারা সর্বদা নত হয়েই থাকে। সোনা মা আমার, যারা নত হয়ে থাকে তারাই বড় হয়। নিজের শাশুড়ির এমন কথা শুনে বড় বউ রেগে জ্বলে উঠল। সে বলতে লাগলো, তুমি ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা বলছো? তুমি আমাকে বুঝিয়ে ওকে ঝগড়া করার জন্য আরো বেশি উত্ত্যক্ত করছো। যদি তোমার বলা এই কথা ও শোনে, তবে ও আমার সঙ্গে আরো বেশি ঝগড়া করবে। আপনি আমাকে বলছেন যে বড়দের ক্ষমা করে দেওয়া উচিত, আর ছোটরা যদি উৎপাত করে তবে সেটা ঠিক। ও যদি এটা শোনে তাহলে তো ও উৎপাত করতেই থাকবে। ও ভাববে মা যখন বলছে তাহলে এটাই ঠিক, আমি হয়তো ঠিকই করছি। এর অর্থ হলো, ও যে লড়াই ঝগড়া করছে তাতে আপনি ওকে ইন্ধন যোগাচ্ছেন। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, তুমি এত রেগে কেন যাচ্ছ? প্রথমে বড়দেরকেই বোঝানো হয়, আর তারপরে ছোটদেরকে বোঝাতে হয়। আমি এখন তোমাকে বোঝাচ্ছি, এরপর ছোটকেও বোঝাবো। বন্ধুরা, সেই বৃদ্ধার কথা শুনে বড় বউ সামান্য কিছু কাজ করলো ও সেখান থেকে চলে গেল। পরদিন আবারও তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তখন বৃদ্ধা ছোট বৌমার কাছে গিয়ে তাকে বোঝাতে লাগলো। তিনি বলতে লাগলেন, দেখ বৌমা, ও তোর থেকে বড় আর তুই ওর থেকে ছোট। তুই ওর সঙ্গে এমন ভাবে কেন ব্যবহার করিস? তোর স্বামী অর্থাৎ আমার ছেলেও এখানে নেই, ও ধন সম্পত্তি উপার্জনের জন্য বিদেশে গেছে, আর তোরা এখানে প্রতিদিন লড়াই ঝগড়া করছিস। এটা কি ভালো করছিস বল? এটা ঠিক নয়। পাড়া প্রতিবেশীর লোক যখন দেখে তারা আমাদের উপর হাসি ঠাট্টা করে, তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। এর কারণেই প্রেমপূর্বক থাক। যে গৃহে মানুষ প্রেমপূর্বক থাকে, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, সেই গৃহে মা লক্ষ্মী নিজে নিজেই আসেন, তাকে আহ্বানও করতে হয় না। বন্ধুরা, ছোট বউ ভাবলো এই বুড়ি তো তার বড় বৌমার পক্ষ নিয়ে কথা বলছে। ছোট বউ বলল, এই বুড়ি, তুই আমাকে বেশি বোঝাতে আসিস না, তা না হলে আমি তোর সঙ্গেও ঝগড়া শুরু করে দেব। তোর সম্মানের দিকেও আমি খেয়াল রাখবো না। আমি জানি তুই তোর বড় বউকে খুবই ভালোবাসিস।
আর আমাকে তো তোর সহ্যই হয় না। বন্ধুরা, এইভাবে ছোট বৌমাকে বোঝানোর পর বৃদ্ধা সেখান থেকে নিরাশ হয়ে চলে গেল। তিনি মনে মনে বলতে লাগলেন, এর দুজনেরই বুদ্ধি খারাপ, এদেরকে বোঝাতে গেলে এরা উল্টো আমার সঙ্গেই ঝগড়া করে। বৃদ্ধা ভাবতে লাগলো, এর থেকে তো এটাই ভালো হবে যে আমি চুপ থাকি, কারণ নিজের যদি সম্মান বাঁচাতে হয় এই ধরনের লোকের মুখে লাগতে নেই। বলা হয়, যেখানে তোমার কথার কোনো গুরুত্ব নেই সেখানে কথা বলার থেকে চুপ থাকাই ভালো। যদি এমন স্থানে তুমি কোনো কথা বলো তাহলে তুমি তাদের শত্রুই হয়ে যাবে। বৃদ্ধা ভাবতে লাগলো, আমার কথা তো কেউ বুঝতেই পারে না, বরঞ্চ এরা দুজন আমার উপর চড়াও হয়ে যায়। যদি কখনো আমার উপর হাত তুলে দেয় অথবা যদি আমাকে মারতে শুরু করে তাহলে তো আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। বন্ধুরা, এখন সে বৃদ্ধা মহিলার বৌমারা তাকে খাওয়ার জন্যও ডাকতো না। সেই বৃদ্ধার একা একাই রান্নাঘরে গিয়ে নিজের জন্য খাবার বেড়ে খেতে হতো। তারা দুজনে সেই বৃদ্ধা মহিলার উপর এতটাই হিংসা করতে লাগলো যে ওই বৃদ্ধা মহিলাকে নিয়েই ওদের দুজনের মধ্যে ঝগড়া হতে লাগলো। দুই বউয়ের মধ্যে কেউই বৃদ্ধা মহিলাকে তার ঘরে রাখতে চাইছিল না। তারা ভাবতো হয় এই বুড়ি ঘর থেকে পালিয়ে যাক অথবা মরে যাক, কিন্তু তারা এই বৃদ্ধা মহিলাকে ঘর থেকে বের করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। বন্ধুরা, পরদিন সকালে তারা আবার ঝগড়া করতে লাগলো। তখন সে বৃদ্ধা মহিলার সংসারের এই কলহ সহ্য না করতে পেরে একটা বস্তা উঠালো এবং ঘাস কাটতে চলে গেল। কারণ বলা হয়, ব্যর্থই যারা লড়াই ঝগড়া করে তাদের লড়াই ঝগড়া কান দিয়ে শুনতেও নেই। যদি তুমি সেই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই ঝগড়া শোনো তবে হতে পারে তোমাকে সেই ঝগড়ার ভিতরে অংশগ্রহণও করতে হবে, হয়তো তোমাকে কিছু একটা কথা বলতেও হবে। এরই কারণে সবচেয়ে ভালো উপায় হলো সেখান থেকে বেরিয়ে যাও। বৃদ্ধা মহিলা ঘাস কাটতে জঙ্গলে চলে যেত এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। ততক্ষণে তাদের লড়াই ঝগড়া সমাপ্ত হয়ে যেত। এইভাবেই যখন পরদিন তাদের ঝগড়া আবার শুরু হলো তখন সে বৃদ্ধা মহিলা আবারও একটি বস্তা তুলল এবং জঙ্গলে ঘাস কাটতে চলে গেল। একদিন এইভাবেই সেই বৃদ্ধা মহিলা জঙ্গলে ঘাস কাটছিল। হঠাৎই তার সামনে একটি ভয়ঙ্কর নাগ চলে আসে। যখন সে বিশাল সাপকে সেই বৃদ্ধ মহিলা দেখলো সে ভয়ে কাঁপতে লাগলো। বৃদ্ধা ভাবতে লাগলো, আজকে আমার প্রাণ রক্ষা হবে না, এই সাপ তো আমাকে কামড়ে মেরে খেয়েই ফেলবে, আজকে তো আমার রক্ষা নেই। হঠাৎই সাপ মানুষের ভাষায় কথা বলতে লাগলো। সাপ বলতে লাগলো, হে বৃদ্ধা মা, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে কামড়াবো না, আমি তোমার কাছে নিজের দুঃখ বলতে এসেছি, আমি খুবই দুঃখী এবং দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি। যখন একটা নাগ এইভাবে মানুষের ভাষায় কথা বলতে লাগলো তখন বৃদ্ধা মহিলা যেন প্রাণ ফিরে পেল। সে নাগকে একটু বিশ্বাস করতে শুরু করলো। বৃদ্ধা ভাবতে লাগলো, একটা সাপ মানুষের ভাষায় কথা বলছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তখন বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলো, বলুন হে নাগ দেবতা, কি কারণ রয়েছে? সাপ তখন বলতে লাগলো, মাগো, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, অনেক দিন হয়ে গেল আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, যদি তুমি আমাকে কিছু খেতে দিয়ে দাও তাহলে আমার প্রাণ বেঁচে যাবে। আমি এতটাই ক্ষুধার্ত, যদি আমি আর একদিনও এইভাবে না খেয়ে থাকি আমি মারা যাব। আমি যে আশ্রমে থাকতাম সেই আশ্রমের যিনি ঋষি মশাই ছিলেন তার এখন মৃত্যু হয়েছে। তিনি একটি গরু পুষতেন এবং সেই গরু থেকে যে দুধ হতো সেটা তিনি আমাকে খাওয়াতেন এবং নিজেও খেতেন। কিন্তু আমাদের যে পালন পোষণ করতেন, যেই ঋষি আমাদের দুধ পান করাতেন, তিনি এখন আর এই পৃথিবীতে নেই। ওই গাভীর দুধ দোয়ানোর কেউ নেই, তাই আমিও আর দুধ সেবন করতে পারি না। যদি আমি কোথাও থেকে দুধ পাই তাহলে আমার প্রাণ রক্ষা পাবে, দয়া করে আমার প্রাণ বাঁচিয়ে নাও মা। কোথাও থেকে যদি সামান্য দুধ পাওয়া যায় তাহলে আমাকে দয়া করে এনে দাও। নাগের এরূপ করুণ বিলাপ শুনে বৃদ্ধা অত্যন্ত দুঃখ পেল, তার চোখ জলে ভরে গেল। সে বলতে লাগলো, নাগ দেবতা, আজকে তো আমি আপনাকে দুধ পান করাতে পারবো না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি কাল অবশ্যই আমি কোথাও না কোথাও থেকে দুধ এনে আপনাকে দুধ পান অবশ্যই করাবো।
কালকে যখন আমি ঘাস কাটতে এখানে আসব, তুমিও তখন এখানে চলে এসো। বন্ধুরা, সেই বৃদ্ধা মহিলা নাগ দেবতাকে এই কথা বলে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে আবারও দুই বউতে মিলে ঝগড়া শুরু করলো। বৃদ্ধা মহিলা ভাবতে লাগলো, এরা দুজন তো আবারও ঝগড়া শুরু করেছে। এখন আমি কার ঘর থেকে দুধ নিয়ে যাই? বড়োর ঘর থেকে নিয়ে গেলে বড় আমাকে উল্টো পাল্টা বলবে, আর ছোটর ঘর থেকে নিয়ে গেলে ছোট আমাকে উল্টো পাল্টা বলবে। আমি এখন কি করি? সে বৃদ্ধা মহিলা বিচার করলো যে একদিন বড়োর ঘর থেকে নিয়ে যাব, আর আরেকদিন ছোটর ঘর থেকে দুধ চুরি করে নিয়ে যাব। এতে করে তারা বুঝতেও পারবে না, আর আমি সাপকে প্রতিদিনই দুধ পান করাতে পারবো। বন্ধুরা, সে বৃদ্ধা ওই একই কাজ করলো। সে প্রথম দিন বড় বউয়ের ঘর থেকে সামান্য দুধ নিল এবং বস্তার আড়ালে লুকিয়ে ঘাস কাটতে জঙ্গলে চলে গেল। ততক্ষণে সেই নাগও সেখানে চলে এসেছিল। নাগ বৃদ্ধা মহিলাকে দেখে বলতে লাগলো, মা, তুমি আমার জন্য দুধ এনেছো? বৃদ্ধা জবাব দিল, হ্যাঁ নাগ দেবতা, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। তুমি এই দুধ পান করো এবং নিজের খিদা নিবারণ করো। নাগ তখন সেই দুধ পান করলো এবং তার আত্মার তৃপ্তি হলো। নাগ বলতে লাগলো, হে বৃদ্ধা মা, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়ে নিলে। বৃদ্ধা মা তখন সাপকে জিজ্ঞেস করতে লাগলো, নাগ দেবতা, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, তুমি মানুষের মতো কিভাবে কথা বলো? কাল আমি সামান্য ভয় পেয়েছিলাম, তাই তোমাকে কথা জিজ্ঞেস করতে পারিনি। সত্যি করে বলো তো তুমি কে? তখন সেই সাপটি বলতে লাগলো, হে মা, আমি আসলে এক রাজপুত্র। অভিশাপের কারণে আমি এই সাপ রূপে জন্মগ্রহণ করেছি, আর আমার পিতা আমাকে বনে ফেলে গেছে। 21 বছর বয়স পর্যন্ত আমি সর্প হয়েই থাকব, কিন্তু 21 বছর পরে আমার এই অভিশাপ থেকে আমি মুক্ত হব এবং রাজপুত্রে পরিণত হব। আমার এই 21 বছর বয়স হতে আর বেশি দিন সময় নেই। খুব শীঘ্রই আমি আমার এই রূপ থেকে রাজপুত্রের রূপ নেব। ওদিকে প্রতিদিন যখন তাদের বৌমাদের ঘরে দুধ কমতে শুরু করলো, তখন তারা সামান্য সন্দেহ করলো। তখন তারা দুই বউতে মিলে যুক্তি করলো। তারা নিজেদের মধ্যে ঠিক করলো যে তারা দেখবে কে তাদের ঘর থেকে দুধ চুরি করে নিয়ে যায়। দুই বউ বলতে লাগলো, দেখো ভাই, তোমার ঘরে যে চুরি করে আমার ঘরেও সেই চুরি করে। এখন দেখার বিষয় কে আমাদের ঘর থেকে দুধ চুরি করে নিয়ে যায়। পরদিন যখন সে বৃদ্ধা নাগের জন্য দুধ চুরি করে নিয়ে যেতে থাকলো, তখনই তার দুই বৌমা দেখে নিল, আর তারা বৃদ্ধা মহিলার পেছন পেছন জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে দেখলো সে বৃদ্ধা মহিলা এক সাপকে দুধ পান করাচ্ছে। সাপটি অত্যন্ত বিশাল আকারের ছিল। এই দেখে তার দুই বৌমা খুবই ভয় পেয়ে গেল। তারা ভাবতে লাগলো, এই বৃদ্ধা তো মনে হয় কোনো ডাইনি। সে মনে হয় এই সাপকে দিয়ে আমাদের সকলকে মেরে ফেলবে। আমাদের বাচ্চাদেরকেও তো এই সাপ কামড়ে মেরে ফেলতে পারে। এমনটা ভেবেই সেই দুই বৌমা ঘরে চলে গেল। সন্ধ্যায় যখন সেই বৃদ্ধা ঘরে ঢোকার চেষ্টা করলো, তখন সেই দুই বৌমা মিলে তাকে লাঠি দিয়ে খুব মারলো আর বলল, তুই একটা ডাইনি, তুই এখান থেকে বেরিয়ে যা, আমাদের ঘরে তুই প্রবেশ করবি না, তুই আমার বাচ্চাদের খেয়ে ফেলবি। বৃদ্ধা তাদেরকে অনেকভাবে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তারা কিছুই বুঝলো না। বৃদ্ধা তখন নিরাশ হয়ে জঙ্গলের দিকে রওনা দিল। রাত্রির সময় ছিল। বৃদ্ধা সেখানেই চলে গেল যেখানে সে ঘাস কাটত, আর সেই নাগের অপেক্ষা করতে লাগলো। রাত্রির সময় ছিল, তাই নাগ তখন সেখানে আসেনি। নাগের আসার একটা নির্দিষ্ট সময় ছিল, সে দুপুর বেলায় আসতো। বৃদ্ধা মহিলা যেখানে ঘাস কাটতো সেখানে খুব একটা বড় বট গাছ ছিল। সে বৃদ্ধা সারা রাত বট গাছের নিচে শুয়েই রাত কাটালো। সকাল হলো, দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর চলে আসলো। রোজকার মতো নাগ দেবতা সেখানে উপস্থিত হলেন। নাগ এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও সে তার বৃদ্ধ মাকে দেখতে পেল না। হঠাৎই বট গাছের নিচে সে একজনকে বসে বসে কাঁদতে দেখলো। সে সেই বট গাছের কাছে চলে গেল। সে দেখলো তার সে বৃদ্ধ মা সেখানে বসে বসে কাঁদছে। নাগ বলল, মা, তুমি এইভাবে কেন কাঁদছো? তোমার কি সমস্যা হয়েছে, তুমি আমাকে বলো। বৃদ্ধা বলতে লাগলো, হে নাগ দেবতা,
আমার বউরা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আমি তোমার জন্যে প্রতিদিন যে দুধ আনতাম আমি তাদের ঘর থেকে চুরি করে নিয়ে আসতাম। কিন্তু সেদিন আমার বৌমা আমাকে দুধ চুরি করে আনতে দেখে নিয়েছে, আর তোমাকে দুধ পান করাতেও দেখে নিয়েছে। তারা ভাবে আমি হয়তো পিশাচিনী, আমি হয়তো ডাইনি, আর তুমি একটা ভয়ঙ্কর দৈত্য। তারা ভাবে আমি হয়তো তাদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলবো। এই কারণেই তারা আমাকে ঘরে ঢুকতে দিল না, আমাকে ঘর থেকে বার করে দিল। আমার দুই ছেলেও এখন বাড়িতে নেই, তারা বিদেশে কাজের সন্ধানে গেছে। আমি এখন কোথায় যাব? আমি তো আশ্রয়হীন হয়ে পড়লাম। তখন সে সাপ বলতে লাগলো, হে বৃদ্ধা মা, তুমি দুঃখ করো না, তুমি আমাকেই তোমার ছেলে মনে করো, তুমি আজকে থেকে আমার মা। বৃদ্ধা মহিলা তখন সেই সাপের কথা শুনে খুবই আনন্দ পেল। তার মনের দুঃখ সামান্য হলেও কমলো। নাগ বলল, মা তুমি আমার সঙ্গে চলো, তুমি ভয় পেও না। এ কথা বলে নাগ সে বৃদ্ধা মহিলাকে ঘন জঙ্গলের ভিতর নিয়ে গেল। সেখানে বৃদ্ধা মহিলা গিয়ে দেখলো একটি খুব সুন্দর আশ্রম নির্মিত হয়ে রয়েছে। বৃদ্ধা নাগকে বলতে লাগলো, বাবা এ তো খুবই সুন্দর আশ্রম, কত সুন্দরভাবে সাজানো গুছানো, এটা কার আশ্রম? নাগ তখন বলতে লাগলো, মা এটা সেই সন্ত মহাত্মার আশ্রম যেখানে আমি থাকতাম। তিনি তো এখন মারা গেছেন, তাই এই আশ্রম ফাঁকাই পড়ে থাকে। তুমি এখানে থাকো, তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো, কেউ তোমাকে কিচ্ছু বলতে আসবে না। দেখো এখানে যে গাভীটি রয়েছে এর স্তনে দুধ ভরে রয়েছে, তুমি এই দুধ দোয়াও এবং নিজেও পান করো আর আমাকেও দাও। এছাড়াও এই আশ্রমের এক বড়ই মহিমা রয়েছে। এই আশ্রমের ভাণ্ডারে কখনো অন্ন সমাপ্ত হয় না। এখানে যে সকল ব্যক্তিরা বাস করে তাদের কখনো কোনো অভাব থাকে না, খাদ্য সামগ্রী এখানে ভরপুর থাকে। বন্ধুরা এ কথা শুনে সে বৃদ্ধা মা আরো খুশি হয়ে গেল। এরপর থেকে তারা তিনজন সেখানে খুবই আনন্দ সহকারে থাকতে লাগলো। প্রতিদিন নাগ সকালবেলা বাইরে বেরিয়ে যেত, আর সে বৃদ্ধা মহিলা আর গাভীটি সেখানে থাকতো। সকাল হলে সে গাভীটিও কখনো কখনো ঘাস খেতে বাইরে বেরিয়ে যেত, আবার সন্ধ্যাবেলা ফিরে আসতো। সন্ধ্যাবেলা সেই নাগ, গাভী আর সে বৃদ্ধা মহিলা তিনজনে একসঙ্গে বসে ভোজন করত। হঠাৎ একদিন প্রতিদিনের মতোই নাগ সকালে বাইরে বেরোলো, কিন্তু সন্ধ্যা নেমে যাওয়ার পরও নাগ আর ঘরে ফিরল না। সেই বৃদ্ধা মা সারা রাত নাগের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু নাগ আর ঘরে ফিরল না। সকাল হতেই সে বৃদ্ধা মহিলা এদিক ওদিক নাগকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে সে সেইখানে গিয়ে পৌঁছলো যেখানে সে বৃদ্ধা নাগকে দুধ পান করাতো। সেখানে গিয়ে সে একটি গাছের ডালে নাগকে চাপা পড়ে থাকতে দেখলো। বৃদ্ধার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নাগকে সেখান থেকে বার করলো। বৃদ্ধা দেখলো তার সারা গায়ে ভয়ঙ্কর ক্ষত হয়েছে। বৃদ্ধা তাকে আশ্রমে নিয়ে আসলো আর জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার এমন কিভাবে হলো? এত কষ্ট তুমি কিভাবে পেলে? এত ব্যথা তুমি কিভাবে পেলে? তখন নাগ বৃদ্ধাকে বলতে লাগলো, মা সন্ধ্যায় যখন ঝড় আসলো তখন আমি ওই গাছে উঠে গেছিলাম, যে ঝড় থামলে আমি এখান থেকে নেমে ঘরে ফিরে আসব। কিন্তু ঝড়ের প্রভাবে সেই গাছটি মাটিতে পড়ে গেল এবং আমি গাছের ডালে চাপা পড়ে গেলাম। সেই বৃদ্ধা মা সাপকে অনেক সেবা শুশ্রূষা করলো এবং তাকে সারিয়ে তুললো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। দেখতে দেখতে সেই নাগেরও অভিশাপ সমাপ্ত হতে লাগলো এবং আস্তে আস্তে সে মনুষ্য শরীর ধারণ করলো। সে এখন খুবই সুন্দর রাজপুত্রে পরিণত হলো। নাগকে একটি সুন্দর রাজপুত্রের রূপে দেখে সে বৃদ্ধা তাকে খুবই ভালোবাসতে লাগলো এবং তার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, বাবা হয়তো তোমার মাতা পিতা তোমার জন্য অপেক্ষা করে রয়েছেন। নাগ বলতে লাগলো, মা তুমিই আমার মা, আমাকে আর কেউ কোনোদিনও এইভাবে ভালোবাসেনি। যে বাবা মা জন্মানোর সঙ্গে সঙ্গেই আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, একবার ভাবেনি পর্যন্ত আমি বাঁচবো না মরবো, তাদের কাছে আমি কি করতে যাব? আমি এখানেই ভালো আছি মা। তখন সে বৃদ্ধা বলতে লাগলো,
না বাবা, তোমার কর্তব্য, তোমার বাবা মাকে তোমার দেখা উচিত, এটা তোমার কর্তব্য। এমনটা বলে রাজপুত্রকে বৃদ্ধা ভালো মতো বোঝাতে লাগলো এবং শেষ পর্যন্ত রাজপুত্রকে সে রাজি করিয়ে নিল। তারপর সে বৃদ্ধা এবং রাজপুত্র রাজার মহলে গিয়ে পৌঁছলেন। রাজার মহলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে তারা জিজ্ঞেস করলেন যে আমরা মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। প্রধানমন্ত্রী তাদের জানালেন মহারাজ কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না। আজ 21 বছর হয়ে গেছে রাজমহল ফাঁকা। রাজসভায় কখনো রাজা নিজের গদিতেও এসে বসেননি। মহারানী ও মহারাজ দুজনেই খুবই অসুস্থ থাকেন। তারা সবসময়ই নিজেদের মহলে বিশ্রাম করেন। রাজকুমার তখন প্রধানমন্ত্রীকে আবেদন করতে লাগলো, নানাভাবে কাকুতি মিনতি করতে লাগলো যে দয়া করে আমাকে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে দিন। রাজপুত্র আর সেই বৃদ্ধা মায়ের এত করে বলাতে প্রধানমন্ত্রী তাদেরকে রাজার কাছে নিয়ে গেলেন। রাজপুত্র যখন রাজা ও রানীকে দেখলেন তার মনে খুবই দুঃখ জন্মালো। তারা শুকিয়ে কাটা হয়ে গেছিল। রাজপুত্র তখন তার মাতা পিতার পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নিতে গেলেন। যখনই রাজপুত্রের হাত রাজা ও রানীর পায়ে গিয়ে পড়ল তখনই তাদের সারা শরীরে কেমন একটা উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা হঠাৎ করেই উঠে বসলেন এবং এই চমৎকার দেখে তারা অবাক হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, বাবা তুমি কে? তুমি যখন আমার পা ছুলে তখন আমাদের শরীরে কেমন একটা অদৃশ্য শক্তির আগমন হলো। তখন রাজকুমার বলতে লাগলো, আমি আপনার সন্তান, আমি সেই সন্তান যে সাপ রূপে জন্ম নিয়েছিল, আপনি তাকে জঙ্গলে ফেলে এসেছিলেন। রাজকুমার বলতে লাগলো, মা আমি তোমার পুত্র, আমি তোমার গর্ভ দিয়ে জন্ম নিয়েছি। আমি 21 বছর ধরে অভিশপ্ত ছিলাম। কিছুদিন আগেই আমার 21 বছরের অভিশাপ সমাপ্ত হয়েছে আর এখন আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি। বন্ধুরা, রাজপুত্রের মুখে এমন কথা শুনে রাজা আর রানী তাকে জড়িয়ে ধরলো এবং তাকে অনেক আদর করতে লাগলো। রাজা আর রানীর খুশির ঠিকানা থাকলো না। অনেক বছর পর তারা তাদের পুত্রকে তাদের কাছে পেয়েছিল। রাজা বারবার নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে লাগলো। রাজা বলতে লাগলো, বাবা আমি তোকে ত্যাগ করে অনেক বড় ভুল করে দিয়েছি, আমাকে তুই ক্ষমা করে দে। বলা হয় মানুষের এই 4 জনের কখনোই ত্যাগ করা উচিত নয়। প্রথম হলো শিশু, দ্বিতীয় হলো বৃদ্ধ, তৃতীয় হলো পাগল আর চতুর্থ হলো তোমার শরণাগত ব্যক্তি। এই 4 জনের কখনোই ত্যাগ করা উচিত নয়। রাজা সকলকে সূচিত করে দিল, আমার ছেলে আমার কাছে চলে এসছে, কাল আমি এর রাজ্যাভিষেক করব। এখন থেকে রাজ সিংহাসন আর ফাঁকা থাকবে না, আমার ছেলে রাজা হয়ে এ রাজ্য শাসন করবে। এরপর রাজা পরদিন রাজপুত্রের রাজ্যাভিষেক করলো। রাজা রানী তার সন্তানকে খুবই ভালোবাসতে লাগলেন, তারা খুব সুখে শান্তিতে থাকতে লাগলেন। অপরদিকে সেই বৃদ্ধা মা সামান্য দুঃখিত হলেন। সে ভাবতে লাগলো, এখন তো রাজপুত্র তার মা বাবাকে পেয়ে গেছে, এখন তো সে আর আমাকে মনে করবে না। এ কথা ভেবে সে রাজমহল থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলো। রাজপুত্র তখন তাকে মা বলে ডেকে উঠল, বলল, মা তুমি আমার মাই থাকবে, যতদিন আমি বেঁচে আছি, যতদিন তুমি বেঁচে আছো, তুমি আমার মাই থাকবে। বলা হয় যে জন্ম দিয়েছে তার থেকে যে পালন করেছে তার অধিকার বেশি। তুমি আমাকে সেই সময় পালন করেছো, আমাকে খেতে দিয়েছো, আমাকে রক্ষা করেছো যে সময় আমাকে কেউ দেখেনি। তাই তুমি আমার মা, তুমি আজ থেকে রাজমাতা হলে। তারপর থেকে সে বৃদ্ধা রাজমাতা হয়ে রাজপুত্রের সঙ্গেই থাকতে শুরু করলো। তারা সকলে খুব আনন্দেই জীবন যাপন করছিল। অপরদিকে সে বৃদ্ধার ছেলেরাও তখন বিদেশ থেকে বাড়ি ফিরে এলো। তারা তার স্ত্রীদের কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করলো। বলল, আমার মা কোথায়? সারা বাড়িতে তো ওনাকে দেখতে পাচ্ছি না। ছোট বউ আর বড় বউ তখন তার স্বামীদের বলতে লাগলো, তোমার মা একটা ডাইনি, ও একটা সাপকে দুধ পান করাতো। সে যখন তখন আমার সন্তানদেরকে মেরে খেয়ে নিতে পারতো,
তাই আমি তাকে ঘর থেকে বার করে দিয়েছি, তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। বৃদ্ধার ছেলেরা তখন তার বউয়েদের উপর খুব রেগে গেল। তারা তাকে অকথ্য গালিগালাজ করতে লাগলো এবং ভীষণভাবে মারধর করতে লাগলো। তারা বলতে লাগলো, হে দুষ্টা স্ত্রী, আমার মাকে তোরা এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আরে পাগল, সে যদি না থাকতো তাহলে তোরা আমাদের কিভাবে পেতিস। এইভাবে বৃদ্ধার ছেলেরা প্রতিদিন তার বউয়েদের উল্টো পাল্টা কথা বলতে থাকতো। তাদের সে ঘরে টেকা মুশকিল হয়ে গেছিল। অপরদিকে বৃদ্ধার ছেলেরা তার মাকে এদিক ওদিক খুঁজতে থাকতো, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পেত না। বৃদ্ধা সে বউয়েরা প্রতিদিন মারধর খেতে লাগলো। তাদের আর কোনো মান সম্মান রইল না। তার সন্তানরাও তাকে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। সকলে তাদেরকে ঘৃণিত নজরে দেখতে লাগলো, কারণ বলা হয় যারা নিজের থেকে বড়দের সম্মান করে না, তাদের প্রতিনিয়ত অপমান করে, তো তাদের অপমান সমাজ করে। তাদের সন্তানরাও তাদের সম্মান করে না, কারণ সন্তানরা তাই শেখে যা তারা ছোটবেলা থেকে দেখে। একটা কথা ভেবে দেখুন, আপনারা যদি আপনার থেকে বড় যারা আপনার গুরুজন তাদেরকে সম্মান না করেন, আপনার সন্তানও তো সেটাই দেখছে, তারা তো সেটাই শিখছে। তাহলে কিভাবে আশা করছেন যে আপনার সন্তানরা আপনাকে পরবর্তীকালে সম্মান করবে? বন্ধুরা, এভাবেই দিন কাটতে কাটতে একদিন সে বৃদ্ধার সন্তানেরা তার মা কোথায় আছে সেটা জানতে পারলেন। তারা এটা জেনে খুব খুশি হলেন যে তার মা এখন রাজমাতা হয়েছেন। তারা রাজমহলে পৌঁছলেন এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার মাকে বলতে লাগলেন, মা, এখন আমরা চলে এসেছি, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে ছাড়া যে থাকতে পারছি না মা। বৃদ্ধা তখন তার সন্তানদের বলতে লাগলো, বাবা, তোরা এখন এখান থেকে চলে যা, আমি এখানে খুব ভালোই আছি। রাজপুত্র আমাকে খুব সম্মান সহকারে রেখেছেন, আর এখন সে যখন আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব ফেলে যেতে পারবো না। তোরা সুখে থাক, আমার নাতিদেরকে তোরা সুখে রাখিস, আমার বৌমাদেরকেও তোরা অত্যাচার করিস না। বন্ধুরা, নিজের মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তার সন্তানেরা সেখান থেকে চলে গেল। বৃদ্ধা মায়ের ছেলেরা এবং তার নাতিরা তো খুব ভালোভাবেই তাদের জীবন কাটাতে থাকলো, কিন্তু তার বউদের জীবনে দুঃখই দুঃখ ছেয়ে গেল। তারা তাদের কর্মের ফল পাচ্ছিল। বন্ধুরা, এই কাহিনী আপনাদের এটাই শিক্ষা দেয় যে কখনো নিজের থেকে যারা বড় তাদেরকে অপমান করতে নেই। এমন স্ত্রী বা পুরুষ যারা নিজের বাবা মা, নিজের গুরুজনদেরকে অপমান করে, তারা পরবর্তীকালে সেটাই ফেরত পায়। তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই ব্যবহার করে। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত আপনারা খুঁজে পাবেন না যে কোনো সন্তান তার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আর পরবর্তীকালে তার সন্তান তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। এটা হওয়ার নয়, এটা কখনোই হতে পারে না। আপনি যা করবেন তা আপনার কাছে ফেরত অবশ্যই আসবে। শুভ কর্মের ফল শুভই হয়, আর অশুভ কর্মের ফল অশুভই হয়। নিজেদের মধ্যে কলহ করা ব্যক্তিদের জীবনে কখনো সুখ থাকে না। এই কারণে আমার তো আপনাদের কাছে একটাই নিবেদন যে নিজেদের মধ্যে কখনো লড়াই ঝগড়া করবেন না, আর নিজের গুরুজনদের সব সময় সম্মান করবেন। কারণ ঘরে কলহ অশান্তি করলে ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যায় এবং ঘরে দুঃখ এবং দরিদ্রতা নিজের পা ছড়িয়ে বসতে শুরু করে। তাই কখনোই নিজেদের মধ্যে কলহ অশান্তি করা উচিত নয়। শান্ত মাথায় সব সমস্যার সমাধান করা যায়, কিন্তু ঝগড়া আর কলহতে শুধুমাত্র দূরত্বই বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে বলুন রাধে রাধে।